আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী। আপনাদের সামনে উপস্থাপন করছি নীল চিরকুট উপন্যাসের প্রথম পর্ব। গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে পিচঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলার ফ্যানগুলো দ্রুত গতিতে ঘুরছে। চারপাশে পিনপতন নীরবতা। ব্যবসা গরমে ঘেমে নিয়ে চাকরির বই ঘাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারে একদম কোণার দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে থাকা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নমু? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটা আবার উল্টে পাল্টে দেখে। বইয়ের মলাটের নিচের দিকটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবে এই বই? 3 বছর ধরে তো দেখছিস, কিছু পেয়েছিস? নীরার উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের উপর এসে পড়ল। নীরা ঝটপট গলার স্বর নিচু করল, চাপা ফিসফিসিয়ে বলল, নমু, পাগলামি করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 3টে বছর কি থেকে কি হয়ে গেছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? এটা 1919 নয়, এটা 2019। বোঝার চেষ্টা কর একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথে বুকের ভেতর উতলে উঠল একদল কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিকে ওদিকে তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিটি দিন তো এমনই হচ্ছে। প্রতিটি মুহূর্তই তো নিঃশ্বাস আটকে আটকে বেঁচে আছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গিয়েছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। এক দৃষ্টে তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটির দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলার উচ্ছল বান্ধবীটির এমন বদলে যাওয়া দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা হয়ে ওঠে। মনটা সেই অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তেই নিভে যায়। কে জানে আদৌ সে পুরুষ নাকি কোনো মহিলা। ভার্সিটি ক্লাস শেষে রোকেয়া হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতোই চুপচাপ নম্রতা, নীরার গল্প ঝুড়ির নীরব শ্রোতা। নীরা ছোট থেকেই কম কথা বলা মেয়ে, আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইনসিডেন্টের পর অদ্ভুতভাবেই বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতের শিউলির মতোই ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতেই ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু নম্রতার আটকে থাকা মনটা আর সচল হলো না। হাজারো ব্যস্ততা আর হাসি মজার মাঝেও এক চিলতে উদাসীনতা তার চোখে মুখে দৃঢ় বসতি গেড়ে বসল। সেই দৃঢ় বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলের প্রধান ফটকের কাছে আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতা থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পেছন ফিরে ব্রু কুঁচকালো। বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে, কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব না পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়েটির হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকলো, নমু। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে তাকালো, হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ল। নম্রতার গোপন রাখা অশ্রুগুলো যে আজও বেহায়ের মতো ঝরবে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। 1-2 সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবার শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ের কি এত আবেগ সাজে? নীরার আপ্লুত মস্তিষ্ক উত্তর দেয়, ছোট বড় কি, মেয়ে মানেই তো আবেগের আটখানা।
হলে পৌঁছে প্রয়োজনীয় কাজগুলো বেশ স্বাভাবিকভাবেই করল নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলালো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পর হুট করে উপলব্ধি করলো সে ভীষণ ক্লান্ত। শরীরের ভারটা বোধ হয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে। বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উথলে উথলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখজোড়া বন্ধ করতেই বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটি বের করেই বুকে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেয়ালে ঠেস দিয়ে বসল। চোখ দুটো বুজে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল। ডায়েরিটাকে আরও শক্ত করে চেপে ধরল বুকে। মনের কার্নিশে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চল ছিল নম্রতা। 2015 সাল। মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলোর যেমন কলেজে উঠেই পাখা মেলে দেয় আকাশে, ঠিক তেমনভাবেই পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে, বাইরে, বান্ধবীদের আড্ডায়, দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে। কিভাবে একদল ছেলে বন্ধুও জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারো সাথেই তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। উকিল বাবার 2 মেয়ের বড়জনই ছিল নম্রতা। ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এর গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদুরে হওয়ায় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে গেলে সব দোষ মাফ। নম্রতারা তখন শাহবাগেই থাকতো। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনও। সে বছরই বান্ধবীদের সঙ্গ পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেলো। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্টু ফাজিল মেয়ের পদবিগুলো সে বছরই পাওয়া গেল। এই দুষ্টুমি ভরা জীবনটাতে হঠাৎই একদিন ঘটনা প্রবাহতা এলো। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীরা গিয়ে বসলো শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সেই সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না তেমনটা নয়, বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছে ছিল সে চিঠি প্রেম করবে, একদম সেই আগের যুগের মতো। সপ্তাহে একটি চিঠি পাওয়া, দূর করে সেই চিঠি পড়া, বুক ভরে আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরও কত কি। নম্রতার এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও হয় নাকি? ওসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মানধাতার আমল না দোস্ত। এখন প্রথম দিন প্রেম করে দ্বিতীয় দিন বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে ছেলেরা। সেই যুগে এসে চিঠি প্রেম, তাও আবার না দেখে? ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশ কেন, এই পৃথিবীতে আছে কি না সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমই করব, তবু না দেখে, একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগের একটাই সোর্স থাকবে, তা হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারের দিন গুনব, আর যখন সেই অকাঙ্ক্ষিত চিঠিটি পাবো, তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসলো। মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, এগুলা আগলা স্বপ্ন দেখা বন্ধ কর। এই আধুনিক যুগে এসে যোগাযোগের এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবে না। আগে প্রেম করার কোনো রাস্তা ছিল না বলে চিঠি চালানো হতো। এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজেই পাওয়া যাচ্ছে তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না। সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা এতটা সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর তার মূল্য নেই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিল আই লাভ ইউ। মানে কোনো ফিলিংস নাই? বলতে হয় বলে বলছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজলভ্যতার জন্যই এতটা ঠুনকো আর সস্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পড়ার আকুতি থাকবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগসূত্র। নীরা হাত জোড় করে নিচু স্বরে বলল,
আমারে ক্ষমা দে মা, এসব পাগলা আলাপ দয়া করে করিস না। মানুষ তোরে পাবনা দিয়ে আইব। জীবনটা সিনেমা না দোস্ত, তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলছিস। নম্রতা ফুঁসে উঠে বলল, ঠাড়াইয়া লাগামো এক চর। তোর বিশ্বাস করতে ইচ্ছে না করলে করিস না, জোর করেছে কে? চিঠি প্রেম হবে কি হবে না তা আগেই কি করে বলিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি? নীরা সন্দিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নম্রতা দুর্বোধ্য হাসল। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজের মসৃণ জমিনে একের পর এক অগোছালো শব্দগুচ্ছ সাজাতে লাগলো। তার প্রথম সম্বোধন ছিল এমন, প্রিয়। তোমায় সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে মাথায় আসছে না আমার, তাই সম্বোধনটা উচ্চ রাখছি। তুমি তো জানো নীরবতাতেই মিশে আছে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নাও সেই নাম, চমৎকার সেই সম্বোধন, যে সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক, ঠোঁটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনেই কি এক? যদি একই হয় তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো আরও খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয় জানো। হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় এক শূন্যতা। সেই শূন্য মনে খাকার দুপুর নেমে আসে কখনো, বা নামে গাঢ় বর্ষা। দুপুরের প্রখরতায় পুড়ে তামাতে হয় এই মন, বর্ষায় হয় আপ্লুত রক্তভেজা বান। বুকের কোথায় যেন তীক্ষ্ণ ব্যথা, অযথাই কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্ন ছাড়া বাতাসে উড়ে চলে যায় লম্বা চুল, উদাসী চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে এই তো আসবে, এখনই তো সময়, কিন্তু আসে না। কি আসে না, কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্ভীক, অমর। এই অপেক্ষার হয়তো মৃত্যু নেই। আমি অপেক্ষাটার একটা নাম দিয়েছি জানো, এই অপেক্ষাটার নাম হলো পেইন অফ এক্সপেক্ট। আমার ছোট থেকেই খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে আমার, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? সেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখেছ? রোজ কারো চিঠির জন্য অপেক্ষা, কাঁপা কাঁপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখ দুটো চিঠির পাতায় নিবদ্ধ করে প্রত্যেকটি অক্ষর বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকালকার সহজলভ্য দিনগুলোতে এমন একজন দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই জানো। প্রেম না হোক, শুধুই বন্ধুত্ব হোক। কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক, চলতে থাকুক তার আমার নীল চিরকুটের গল্প। এই আধুনিক জগৎটাতে সবার অগোচরে তুমি আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমায় জানবে না, আমি তোমায় জানবো না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে একাকাশ আবেগ, এক ঝুড়ি কথা আর ছোট্ট একটা আদুরে নাম। তারপর অনেক অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইব, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না? হয়তো মজার, হয়তো নয়। তোমার কাছে মজার লাগছে কি না বুঝতে পারছি না, তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটাকে হবে জানি না, তবে এটুকু জানি সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি, শ্যামলতা। চিঠিটা পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম। এবার কি করবি সেটা তো দেখতেই পাবি। তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথা বলতে বলতেই পাশের শাড়ি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাজে প্রথম দফা স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই? এখন লাইব্রেরিতে এসে কয়জন মানুষ বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপর এই মোটা দর্শনের বই মলাটের নিচে। কারো চোখেই পড়বে না তোর চিঠি, আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে।
নম্রতা হেসে বলল, মরলে মরলো, বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, আর যদি কোনো মেয়ে ফালতামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়েই বুঝতে পারবো। সেদিন চিঠি রেখে এসে উত্তেজনায় ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে? কি হবে? আদৌ কি কারো চোখে পড়বে? নীল চিরকুট। সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর 4টার দিকে ঘুমোতে গেল নম্রতা। কলেজে তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে। পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ। সারা বছর টুটু করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য শিট নোট কালেক্ট করার সেই এক মোক্ষম সময়। কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না। পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজ গেল ঠিক, কিন্তু 2 মিনিটও টিকল না। ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিঁচড়ে বের করে আনলো। বৃষ্টিতে আধ ভেজা হয়ে 9টার দিকে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা। গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে। নম্রতা উত্তেজনা নিয়ে 2য় তলার দিকে ছুটে লাগলো। নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এতদিন আমার শুধু সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল। কাল বিকেলে মাত্র চিঠি লিখলি, আজই উত্তর পেয়ে যাবি? তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হাহুতাশ করে মরে যাচ্ছে? নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক মিইয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝারল। কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে রইল। নীরা তাড়া দিয়ে বলল, কী রে, দেখ জলদি, এসেছে তোর চিঠি। নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল, যদি না থাকে? যদি নয়, সত্যিই থাকবে না। সবাই তো আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভিতর চিঠি খুঁজে বেড়াবে। তবু দেখ, কথায় আছে না, মনের শান্তি বড় শান্তি। নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করলো। তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না। নীরা গুজগুজ করে বলল, বলেছিলাম না পাবি না, শুধু শুধু ক্লাসটা মিস করলি। স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে। পরশু পরীক্ষায় কী লিখব আমরা? নম্রতা জবাব দিল না। বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরল। অসময়ের বৃষ্টিতে ভেজার পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো। জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা। প্রায় 1 সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করেই মনে পড়ে গেল সেই নীল চিরকুটের কথা। ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায়। ফুচকা ফেলে আসায় নীরা তখন মহা বিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হয়, বিরক্তির বহরটা যেন আরও খানিকটা অতিরঞ্জিত। কিন্তু কিছু কিছু মানুষের উপর বিরক্ত হওয়া চলে না। এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না, ঠিক তেমনই অন্যকে সাহায্য করতে গিয়ে মন প্রাণ সব হারালেও বিরক্ত হয় না। নম্রতা হলো সেই ধরনের মানুষ, তার উপর বিরক্ত হওয়া সাজে না। নম্রতা এবারও আশাহত হলো। ফিলোসফির বইটার দিকে কিছুক্ষণ বিরক্ত ভরে তাকিয়ে থেকে হেসে ফেলল। মাথা নেড়ে বলল, চিঠির জবাব নাইলে নাই, এই চিঠিটা এখানেই থাকুক। আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম। চল, আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো। নীরা বিস্ময় নিয়ে বলল, ফুচকা খাওয়াবি মানে? তোর মন খারাপ লাগছে না? না, লাগছে না। আমাদের ছোট্ট জীবনটাতে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই। বাবা বলে, লাইফ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, উই শুড ফিল ইটস ফ্রেগরেন্স। এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল, এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই অংশ। আই হ্যাভ টু ফিল ইট। নম্রতা সর্বদা প্রাণোচ্ছল প্রাণবন্ত মেয়ে। তার 17 বছর জীবনে কখনই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি। সবসময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব। অল্পতে উত্তেজিত হওয়া, অল্পতে খুশি হওয়া, প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয়। নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ কাটতে পারল না। পড়াশোনা, বন্ধুবান্ধব, দুষ্টামো আর পাগলামো ভরা জীবনে ওই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না। নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসল। যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে 2nd ইয়ারের ক্লাস শুরু হলো। কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহা খুশি। বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনি করা, ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠল। ঠিক এমন একটা সময়ে ঝড়টা এলো। এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা।
একদিন ইংরেজি টিউশনি শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসলো বান্ধবীরা। উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতার অসচেতন চোখ দুটো ওই চিরপরিচিত বইটির উপর গিয়ে পড়ল। নিতান্ত কৌতূহলবশত উঠে গিয়ে বইটি তুলে নিল সে। মলাটের নিচে নিজ হাতের লেখা নীল চিরকুটের খোঁজ নিতেই চমকে উঠল নম্রতা। নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন ছোট্ট একটা চিঠি। সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা, আপনি কি পাগল নাকি নিতান্তই কিশোরী একজন? পাগল বোধ হয় নন। আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না, কিন্তু কিশোরীরা জানে। যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা। তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা। যেমন আপনার এই চিঠি প্রেমের উদ্ভট ভাবনাটা। উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন? মন খারাপ করবেন না। এই ভাবনাটা সত্যি উদ্ভট, বই অন্য কিছু নয়। আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না। হয়তো মাথাতেও আনবে না। তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না, যেমনটা আমি করছি। আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি। আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে, তা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চিঠিটা এক নিঃশ্বাসে 2-3 বার পড়ে ফেলল নম্রতা। সারা শরীর উত্তেজনায় কাঁপছে। প্রায় 3 সপ্তাহ পর সেই আকাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার। নম্রতা কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল। কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তেই চাপা গলায় ফিসফিসিয়ে বলে উঠল নীরা, এই নমু, কী করছিস? সবাই দেখছে। নীরার কথায় চারপাশে খেয়াল হলো নম্রতার। চারিদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। তারপর বই হাতে কোনায় এক টেবিলে চেয়ার টেনে বসলো। বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। আর চিঠির জবাব এসেছে। এই সাধারণ কথাটা বিশ্বাস করতে তার খুব বেগ পেতে হচ্ছে। নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের উপর মেলে রাখল। কয়েক মুহূর্ত একদৃষ্টে তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল। নোটবুকের মাঝে ভাঁজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল। কিন্তু বিষয় নিয়ে উপলব্ধি করল তার হাত কাঁপছে। মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে। মাথার ভেতরে গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। নম্রতা দুহাতে মুখ চেপে বসে রইল। মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি। আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো? প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম, এবার সেই ভরসাটাও পাচ্ছি না। এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয়? আর সাদা পাতায় কেন লিখেছেন? নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায়? নীল চিরকুট সবসময় নীল কাগজেই লিখতে হয়, এটাই নিয়ম। আর নিচে ইতি অতি তো লিখেননি। একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কি না আমায় কিশোরী মেয়ের উদ্ভট চিন্তাভাবনার কারখানা বলে তুচ্ছতাচ্ছিল্য করে? এ তো ভারী অন্যায়। ইতি, শ্যামলতা। লেখা শেষে 2বার পড়ে নিয়ে চিঠিটা মলাটের ভাঁজে রেখে দিল নম্রতা। আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল। বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো। চিঠির কোনায় 2টো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখল শ্যামলতা ও সে। তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা। কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন আর কাটে না। কলেজ শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না। অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়ল, ঠিক তখনই দ্বিতীয় চিঠি এলো। নম্রতাকে 2 সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে 2 লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সে। সত্যি এ তো ভারী অন্যায়, কিন্তু আমার যে নীলরাঙা কাগজ নেই, এখন উপায়? আমাকে কি তবে চিঠিখেলা থেকে বহিষ্কৃত করা হবে? সেই 2 লাইনের চিঠিটি অসংখ্যবার পড়ল নম্রতা। প্রথম দিকটায় বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ ভালো লাগলো। এই চিঠির জন্যই অপেক্ষামান অনুভূতি তো চাইছিল সে। এখন সে আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না। নম্রতা অনেক ভেবে চিন্তে লিখল, না, আপাতত বহিষ্কার করা যাচ্ছে না। তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক এক শাস্তি দেওয়া হচ্ছে। তুমিময় শাস্তি।
এই শাস্তিতে আপনি নিষিদ্ধ নগরীর শব্দ। পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে, শুনেছেন কখনো? আচ্ছা, আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায়? অনেকটা আগের যুগের পত্রমিতার মতো। ছোটবেলায় দাদির কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি। আমার দাদা ভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে। দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল। একদিন দাদির সই দুষ্টুমি করে সেই পত্রমিতালিতে দাদির নাম ঠিকানা লিখে দিল, কিন্তু সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র এলো না। সেখান থেকে চিঠি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে। দাদুর ভাষ্যমতে সেটা ছিল দাদা ভাই কর্তৃক ভুল ঠিকানায় চিঠি। ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিসিজম ছিল না। চিঠিটা ছিল দাদা ভাইয়ের দুঃসম্পর্কের আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখী দুঃখী চিঠি। আমার দাদি ছিল অল্পবয়স্কা আবেগী মেয়ে। দাদা ভাইয়ের দুঃখে সে এমনই ব্যথিত হলো যে দাদা ভাইয়ের ঠিকানায় আবেগমাখা সান্ত্বনাপত্র পাঠিয়ে দিল। তারপরে শুরু হলো চিঠি চালান ভালোবাসা। প্রায় 1 বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন। সেই বিয়েতে ওকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খাইয়েছিলেন দাদাভাই। আপনি ভাবতে পারছেন, সেই এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা। কেউ সেই প্রেমের খবর জানলো না, বুঝলো না। ব্যাপারটা মজার না? আমি রং নাম্বারে প্রেমের গল্প শুনেছি, কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন। আচ্ছা, তাদের প্রেমটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার? বিশেষ দ্রষ্টব্য, আপনি কিন্তু এবার ওইটাতে কিছু লেখেননি। এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? ইতি, শ্যামলতা। চিঠিটা লিখে বার কয়েক চোখ বোলালো নম্রতা। তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মলাটের নিচে। বাকিটা সময় সেই অপরিচিত শের থেকে পাওয়া 2 লাইনের চিঠিটা নিয়ে থম মেরে বসে রইল। নোটবুকের অ্যাসাইনমেন্ট পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল। নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল। বাতাসের ঝাপটায় ওলটপালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। আনমনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়ি শব্দটাকে হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো। সেই সাথে মাথায় উকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন। আচ্ছা, পত্রমিতার সে নামক লোকটা যদি টাক পড়া বৃদ্ধ কোনো লোক হয় তবে, বা রাস্তার কোনো ছাইপাশ বেয়াদব ছেলে? মস্তিষ্কের করা যুক্তিসঙ্গত প্রশ্নটা মনের কাছে খুব একটা পাত্তা পেল না। সেই অপরিচিত মানুষটি যেমনই হোক, সে যে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পেরেছে নম্রতা। লাইনের ভাঁজে ভাঁজেই ফুটে উঠেছে লোকটির প্রগাঢ় ব্যক্তিত্ববোধ। এটা কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা? হলে হোক, এই ভ্রান্ত ধারণা মেনে নিতেই যেহেতু ভালো লাগছে, তাহলে এই ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই। মানুষের ছোট্ট জীবনটাতে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই। ভ্রান্ত ধারণাকে বুকে আগলে রেখে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখতেও ক্ষতি নেই। পত্রপ্রণয়ের 3য় চিঠিটা এবার 2 সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা। প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাগারে পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার। বরং তার উজ্জ্বল প্রাণে জোয়ার এলো। ফুলে ফেঁপে উঠল হাসি তামাশাময় জীবন। অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কি কি লিখতে পারে সেই ভাবনায় আকণ্ঠ ডুবে রইল। সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীতও গেয়ে ফেলল নম্রতা। বিস্ময়করভাবে পুরস্কার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও হাতে পেয়ে গেল। সেদিন নম্রতার কি আনন্দ! অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা উড়ালো। 1 মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণেক তরে। আজই হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখপানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই যত, ফিরিকুল হারা সাগরে। এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গিয়েছিল নম্রতা।
নীরব ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয়জন গাইতে পারে নাই। কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা। তার দমফাটা প্রাণখোলা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উকি দিয়ে গেল মাথায়। পত্র প্রণয়ের তৃতীয় চিঠিটা এলো ঠিক 16 দিনের মাথায়। এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি, কিন্তু এবার আর সাদা নয়, গাঢ় নীল রঙা পাতার মাঝ বরাবর 2 থেকে 3 লাইনের ছোট্ট একটা চিঠি। নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কিভাবে। এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না? এই লোকটা কি স্বল্পভাষী? নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি, শুধু লিখতে দেখেছে। তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না, লেখার সাথে মিলিয়ে স্বল্প লেখ্য বলা যায়। নম্রতা আবারও চিঠির উপর ঝুঁকে পড়ল, 2 হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে। 2-3 লাইনের চিঠিটাই আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা। রং লিটার লাভ স্টোরি, বাহ, ইন্টারেস্টিং তো। কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা। আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীনই হোক। আর হ্যাঁ, আপনার দেওয়া শাস্তিটা আমি মাথা পেতে নিলাম। কোনো একদিন প্রয়োজন হলে সে শাস্তির সত্যিকার প্রতিফলন ঘটাবো। তুমিময় শাস্তির আগে চিঠিগুলো একবার আপনিময় হোক। এটুকু পরেই খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা। ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক? লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে? নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে। সেই পত্রপ্রণয়ের স্বল্পলেখ্য মানুষটি যে মনে করে সাদার বদলে নীল কাগজে চিঠি লিখেছে, তাতেই নম্রতার খুশি যেন আর ধরে না। তার মানে লোকটি সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে। ইস, বেঁচে থাকে এত আনন্দের কেন? অপেক্ষাগুলো এত মিষ্টি কেন? আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল। নীল কাগজের মসৃণ জমিনে কিশোরী আবেগের ঘটটা যেন উল্টে দিল। 1-2 শব্দ করে লিখে ফেলল দীর্ঘ এক চিঠি। সম্বোধনহীন চিঠি? বাহ রে! সম্বোধনহীন চিঠি লিখলে কিভাবে বুঝবো আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন? আমরা কি বন্ধু, নাকি জীবন পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া দুজন আগন্তুক মাত্র? আচ্ছা, আপনি কখনো জ্যোৎস্নায় আলোয় স্নান করেছেন? আমি ছোটবেলায় একটা উপন্যাসে পড়েছিলাম, খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্না রাতে ছাদের পাটাতনে লম্বালম্বি হয়ে জ্যোৎস্না বিলাস করত, আর সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত। একদম সিনেমার জ্যোৎস্নার মতো নীল দেখাতো তার গোটা শরীর। মাঝরাতে ঠান্ডা শান্ত ঝিরঝিরে বাতাসে কেঁপে উঠত ছেলেটির উস্কো খুস্কো চুল। আমারও খুব ইচ্ছে জ্যোৎস্না স্নান করার, কিন্তু আম্মুর জন্য হচ্ছে না। মেয়েদের তো একা একা ছাদে থাকা বারণ, তাই। আচ্ছা, আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ? যদি বারণ না হয় তাহলে একদিন গভীর রাতে জ্যোৎস্না স্নান করবেন, তারপর সেই পুঙ্খানুপুঙ্খ অনুভূতিগুলো আমায় জানাবেন। কি জানাবেন তো? আমিও অবশ্য জ্যোৎস্না স্নান করব, কিন্তু সে তো অনেক দেরি। জ্যোৎস্না বিলাস সবসময় একা একা করতে হয়, তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায় তাহলে অবশ্য 2 জন মিলে থাকার নিয়ম আছে। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু 2 এর অধিক থাকলে কিছুতেই জ্যোৎস্না বিলাস হয় না। সেটা ইংরেজি কম্পোজিশন দি মুনলাইট নাইট হয়ে যায়। আমি তো ছাদে একা যেতে ভয় পাই, তাই বরের জন্য অপেক্ষা করছি। বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকবে সেদিন। বিশাল আকাশটিতে থালার মতো হলদেটে এক চাঁদ থাকবে। আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি, হাত ভরা লাল চুড়ি আর চোখ ভরা মায়াবী ঘন কাজল। ছাদের এক পাশে একটি বেলি ফুলের গাছ লাগাবো, সেখানে 2-1টা ঝরা বেলি ফুল ঝলমল করে উঠবে। আমি খোলা লম্বা চুলগুলো ছাদের পাটাতনে ছড়িয়ে দিয়ে আকাশ দেখব। ঝিরিঝিরি বাতাসে আমার চুলগুলো উড়বে, বাতাসটা ভরে যাবে বেলি ফুলের অদ্ভুত সুন্দর ঘ্রাণে। আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলবে, শুনছো জ্যোৎস্না রানী, আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি। আহা, স্বপ্নটা সুন্দর না? বিশেষ দ্রষ্টব্য, আপনি কি ভূতে ভয় পান? ভয় বাতিক থাকলে আমায় জানাতে পারেন, আমি দারুণ সব সূরা জানি।
ওগুলো শুনলে ভূত দৌড়ে পালাবে। ইতি, শ্যামলতা। চিঠিটা লিখে জোরে শ্বাস টানলো নম্রতা। কিছুক্ষণ ব্রুকুচকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবলো, এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো? লোকটা আমায় কী ভাববে? পর মুহূর্তে অস্বস্তিটা উড়ে গেল নম্রতার। মনে পড়ে গেল চিরচিরন্তন বাক্য, একদম অপরিচিত মানুষ ছাড়া মনে সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই। অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটা ছেঁড়ার আঘাত পাওয়ার ভয় নেই। তারা শুধু শুনে, ভাবে, তারপর ভুলে যায়। তার পত্রমিতার সেও তো অপরিচিত কেউই, ভীষণ অপরিচিত সে। তার কাছে অনুভূতি প্রকাশে ভয় নেই, একটিও না। সন্ধ্যার আজান পড়েছে। দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তার গুণব্যঞ্জন করেছেন স্রষ্টার প্রেমে কাতর মুয়াজ্জেম। কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে। ঘরের ভেতর থাকা আলোটা টিমটিম করে জ্বলছে। জানালায় ভর করেছে এক ঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সে বিকেল থেকে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পুরনো জীর্ণ ডায়েরি, চোখ দুটো বোঝা। ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উড়ছে। চোখ বুজে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীদের মতো প্রসন্ন, নির্ভুল সুন্দর। ঠোঁটের কোণায় তৃপ্তির হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলা স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকলো, এই নমু, ঘুমাচ্ছিস নাকি? আজান পড়েছে। বসে বসে কেউ ঘুমায়? নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসলো। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নম্রতা জোরালো শ্বাস ফেলে বলল, অবশ্যই। মন ভালো? নম্রতা ব্রু বাঁকিয়ে প্রশ্ন করল, খারাপ থাকার কথা ছিল নাকি? নীরা উত্তর দিল না। এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয়। নীরা সন্দিহান কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অন্তু, রঞ্জন, ছোঁয়া, নাদিম সবাই আসছে। ব্যাপক আড্ডা হবে, চল না যাই। দেয়ালে টাঙানো ঘড়িতে চোখ বুলিয়ে বলল, পাগল, সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট 7টা বাজে। এখন গেলে ফিরবি কখন? হল সুপার ধরে পেদাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসলো। কুটিল হাসি দিয়ে বলল, আরে ধুর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নিব। তবুও ঢুকতে না দিলে আজ রাতটা ছোঁয়াদের বাসায় থাকবো, সমস্যা কই? নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল, এত কাহিনী করার কি দরকার দোস্ত? কোথাও যেতে ইচ্ছা করছে না। পর মুহূর্তেই উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস আজকের দিনে ওর থেকে চতুর্থ চিঠিটা পেয়েছিলাম আমি। নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বোন, আর না প্লিজ। সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বাসায় পরে থাকা প্লাজোর উপর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল, বড্ড জ্বালাস তুই। নীরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। নম্রতাকে ডায়েরিটা ব্যাগে পড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় ডায়েরি না নিলে চলে না তোর? মানুষ জামাইরেও এমনি চিপকায় ধরে থাকে না। আর এটা রেডি হওয়া হলো, একটু সাজগোজ কর। নম্রতা হাসলো। নীরার মাথায় চাটি মেরে বলল, আড্ডা মারতে যাচ্ছি, বিয়ে করতে না। আর সেজেগুজে কি হবে? যার জন্য সাজবো সেই তো হাওয়া। একবার খালি পাই, আমার সাজের ধরন দেখতে দেখতেই মরে যাবে শালা। নম্রতা মাথায় চাটি দেওয়ায় লিপস্টিক লেপটে গালে গিয়ে লাগলো নীরার। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহর ওয়াস্তে তোর সেই পত্রমানবকে যদি একবার খুঁজে পাই, কসম আমি নিজেই খুন করব তারে। বেটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল। কত কষ্টে মেকআপ করেছিলাম, তোর কোনো ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্তু তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে যেতেই লজ্জায় লাল হয়ে গেল নীরা। পর মুহূর্তেই তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। এই একটা নাম শুনে এত লজ্জা কেন পায় সে? অন্তত আলাদা কেউ নয়, রঞ্জনার নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু। তবে রাত বেশি নয়, মাত্র সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে 2টো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিম আর নম্রতারা।
সবার হাতেই গরম সমুচার প্লেট। ব্যবসা গরমেও পাশে রাখা ধোয়া ওঠা গরম চা। রঞ্জন সমুচায় কামড় দিয়ে গান ধরল। তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারে টুনটান শব্দ তুলে মুখ কুচকালো, শার্টের কলার ঝেড়ে বলল, শালার গরমের জ্বালায় বাঁচি না বাল, শরীর জ্বল্লা যাইতাছে। ছোঁয়া কপাল কুচকে বলল, ভাষা ঠিক কর, এসব থার্ড ক্লাস শব্দ আমার সামনে বলবি না। ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম। বলল, আমি তোর ভাষার কোন বা। ছোঁয়া চেঁচিয়ে বলে উঠল, আবার। নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসর বাপের খাইসটা জ্ঞান দেখাস না সারাদিন, ভাল লাগে না বাল, যা কইলাম না। ছোঁয়া ফুঁসে উঠে বলল, তুই আবার বললি? আর খাইসটা কি? ছি, বমি আসছে আমার, এত বাজে কথা বলিস তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি? এই মাইয়া বলে কি? সে কি এমন বলতো যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে? এই মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত, অসহ্য। অন্তু সমুচায় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তোল, পুরাই ছ্যাঁকা টাইপ গান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখে বুড়ো হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? এই নমু, তোদেরকে একটু মায়া হয় না? বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা মেয়েটে তো খুঁজে দিতে পারিস নাকি? স্বার্থপর। নম্রতা সরু চোখে তাকালো, হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখছোস? মাইনা খাবার চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ট্রাই করছি, তোর তো কোনোটাতেই মন ভরে না। অন্তু কিছু বলার আগেই লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর, পটায় দেওয়ার দায়িত্ব আমাগো। যেমনি হোক পটামো, যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখ মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকে নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে অন্তু। সেই দুর্বলতা গত 2 বছরের জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে, কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু। নিজের আত্মসম্মানে জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে, কেন পছন্দ করিস না আমায়? কোনো কারণ তো অবশ্যই আছে। একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কিনা দেখি। নীরা হাসি মুখে উত্তর দিয়েছে, তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি করে তার সাথে এমন মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে, বিশ্বাস হয় না অন্তুর। নম্রতার গানের সুরে ঘোর কাটল অন্তুর। অতি সন্তপর্ণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বুজে নিবিষ্ট মনে সুর তুলেছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে, সবাই নিশ্চুপ নিস্তব্ধ। আশেপাশের অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নর কণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা, দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম এখন হলো? কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কি পরিমাণ মারাত্মক গাইছিস, বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই, তবে নতুন প্রেমে টেমে পড়ছিস নাকি? নম্রতা হাসলো, হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর, আমি আর প্রেম, পুরাতন প্রেমে মজে মজেই শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন। নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত। নীরা সমুচার কোনা চিবাতে চিবাতে বলল, কেন, ওর ছ্যাঁকা খাও কাহিনী শুনিস নাই? আজকেও তোর মন ভালো করতে আড্ডা বসালি, তবুও জানোস না? রঞ্জন অধৈর্য হয়ে বলল,
ছ্যাঁকা যে খাইছে তা জানি, কিন্তু পুরো কাহিনী জানি না। তোর এত আবেগের পিছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষের সম্পর্কে জানতে চাই। শুরুটা কিভাবে আর শেষটাই বা কী? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে, পত্রপ্রেম বলতে পারিস। অন্তু কপাল কুঁচকে বলল, কলেজের ক্লাসমেট ছিল তোর, সেম ইয়ার, বইয়ে বইয়ে পত্র বিনিময় টাইপ কিছু? নম্রতা হেসে বলল, না। ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্রপ্রেম গাইস? নাদিম ফুঁসে উঠে বলল, এই ইংরেজের বাচ্চারে চুপ করতে বল। ছোঁয়ার বাচ্চা, বেশি কথা বললে চর খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়ে শোন, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম সুয়া না, ছোঁয়া। নাদিম ধারালো গলায় বলল, ওই তোর চুপ করতে বলছি না? ছোঁয়া সুন্দর নাম, এ সুন্দরের কি বুঝোস তুই? তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজ সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী, ভাইয়া ছাইয়া। নম্রতা হেসে ফেলে বলল, ওসব কিছুই না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? হলো তো। আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলি কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা সম্পর্কে শুনেই আঁতকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? বেটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবার অতীতে ডুবলো। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো, তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনগুলোতেও সাময়িক ছুটি জারি করেছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাঁকা। নম্রতা দিনরাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে, কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটিই থাকে, তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা, এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি। তাহলে এতদিন সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি, আমাদের উচিত প্রোটেস্ট করা, হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবা ঘুমে ঝিমোতে ঝিমোতে বললেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করেই একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে দিয়ে রাঙিয়ে জুঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। দোতলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটি পেয়েও গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসলো। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটির দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠিটির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্নাবিলাস, বৃষ্টিবিলাস বড্ড ছেলে মানুষই বলে মনে হয়, কারণহীন, অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটা বকুল গাছ আছে। বকুলের সাথে আরও কিছু ফুল আছে, সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো, সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলছিলেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক, জীবনপথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি আমিও এর ব্যতিক্রম নই, বিশেষ দ্রষ্টব্য।
আমি ভূতে ভয় করি না, যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি অত সূরা জানলে রাতে ছাদে আপনারই বা এত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাকে বুকে জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার বলা মিথ্যা নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসেছে মা, আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিলেন, ছেলে কি করে? নম্রতা ফট করে বলে বসেছিল, এই তো জেলা জাজ। নম্রতার বলা এই কথাটা যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে? এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপা, নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব চোখে মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যাটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এটুকু শুনে হুহা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেরকম বলদ ছিলি ছোটবেলায়, তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন?